নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্রাক কোচিং এ তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমন সিং তোমাদের সাথে থাকবো ম্যাথ এবং রিজনিং এর গাইড হিসাবে। তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই জানো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই আজ আমাদের প্রথম ক্লাসে নিয়ে এসেছি আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার উপর ভিত্তি করে 30টি প্রশ্নের একটি প্র্যাকটিস সেট, সরাসরি পরীক্ষার লেভেলটিকে টাচ করবে। তো চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। যদি কোনো সংখ্যার 25% এবং অন্য একটি সংখ্যার 45%-এর মান সমান হয় তবে সংখ্যা দুটোর অনুপাত কত? এক্ষেত্রে আমরা ধরেন প্রথম সংখ্যাটি যদি 25x হয় তবে অপর সংখ্যাটি হচ্ছে 45y। এদের মান হচ্ছে কি সমান সমান, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে না, অর্থাৎ 5x সমান সমান 9y, অর্থাৎ x:y সমান সমান হচ্ছে আমাদের 9:5। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। একটি নির্দিষ্ট আসলের উপর 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হলে সরল সুদের পরিমাণটা চেয়েছে আমাদেরকে। আচ্ছা, 2 বছরে আমরা সরল সুদের পরিমাণ কত হয় সেটা বের করে নিচ্ছি। 2 বছরে সরল সুদের পরিমাণ হচ্ছে 10%, টোটাল 20%, এবং 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ কত হচ্ছে 10 যোগ 10, টোটাল 21%। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে 21% এর মানই তো আমরা বলতে পারি 420 টাকা। তবে একের মান কত? 420/21। আর সরল সুদের মান, যে সরল সুদের কত পার্সেন্টেজ হয়েছিল 20%, অর্থাৎ 20 এর মান কত বুঝতে পারবো, 20 20 20 400 টাকা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশনে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলে দিয়েছে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 168 এবং গসাগু হচ্ছে 6। একটি সংখ্যা যদি 24 হয় তবে অন্য সংখ্যাটি কত? লসাগু গসাগুর ক্ষেত্রে সূত্র জানি আমরা, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু কত আছে 168, গসাগু আছে 6। একটি সংখ্যা যদি 24 হয় তবে অপর সংখ্যাটি কত হচ্ছে? 24 দিয়ে কাটবো 7, অর্থাৎ 6 × 7 = 42, আর অপর সংখ্যাটি হচ্ছে 42। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে 20%, তার জন্য +20। যেহেতু প্রস্থ 10% হ্রাস পাচ্ছে তার জন্য -10। প্লাসে মাইনাসে হয় মাইনাস a গুণ b, অর্থাৎ 20 গুণ 10/100। শূন্য দিয়ে শূন্য কাটবো, শূন্য দিয়ে শূন্য কাটবো, অর্থাৎ প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, বড় সংখ্যার সামনে হচ্ছে 10, -2 হয়ে যাচ্ছে আমাদের +8। যেহেতু +8 তাই জন্য সংখ্যাটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে। যদি -8 হতো তখন সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল 8% হ্রাস পেত। চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে √12 যোগ √12 যোগ √12 এরকম করতে করতে ইনফাইনিটি। যখন এই ধরনের কোনো প্রশ্ন আসবে তখন সংখ্যাটিকে এমন দুটি সংখ্যাতে ভেঙে নেব যাদের পরস্পর গুণফল 12 হয় এবং সংখ্যা দুটির মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 1, অর্থাৎ 12কে ভাঙলে আমরা কি পাচ্ছি 3 এবং 4। যেহেতু এখানে প্লাস আছে সেই জন্য আমরা বড় সংখ্যাটাকে নেব। যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটিকে নিতাম, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু প্লাস দিয়েছে আমরা বড় সংখ্যাটা নিলে হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন বি 4। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখো একটা সময় কার্যের অঙ্ক আছে। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তবে 6 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? 8 জন লোক কাজটি 12 দিনে করতে পারছে, তো সেই কাজটি 6 জন লোক কত দিনে করতে পারবে? 6 দিয়ে কাটবো 2, অর্থাৎ 16 দিন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। চলে আসবে পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে 0.454545 এরকম করতে 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 ইনফাইনিটি, অর্থাৎ 4545 আমরা বলতে পারি। এক্ষেত্রে 45 যেহেতু বারবার রিপিটেড হচ্ছে তাই সেই জন্য 45 এর মাথায় পৌনঃপুনিক। যে পৌনঃপুনিক তুলতে গেলে যে কটার মাথায় পৌনঃপুনিক থাকে
সে কটা যোগ আমরা 9 পাই। অর্থাৎ দেখো দুটো সংখ্যার পরে 9 আছে, এই দুটো সংখ্যার পরে পৌনঃপুনিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি পৌনঃপুনিক তোলার জন্য দুটো 9 পাচ্ছি। দেখো 45/99 আছে, সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ হয়ে যায়। বা যদি এটাকে আমরা কাটাকুটি করি, 9 দিয়ে কাটলে হচ্ছে 5, 9 দিয়ে কাটলে হচ্ছে 11, সেক্ষেত্রে 5/11 হচ্ছে। দেখো তাহলে সেক্ষেত্রে অপশন উভয় এ এবং বি আর রাইট, অপশন সি আর রাইট। চলে যাবে পরবর্তী প্রশ্নে। একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা 20% আগে আমরা ভগ্নাংশে কনভার্ট করে নেবো। 20% অর্থাৎ 1/5, অর্থাৎ 5 টাকার জিনিস তিনি সে যখন 20% ক্ষতিতে বিক্রি করেছে, তখন 5 টাকার জিনিসে 4 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ আমরা বলতে পারি 4 মানই 560 টাকা। তবে 1 মান কত? 560/4। মানে কত মান চাইছে? 20% লাভ করতে হলে, অর্থাৎ 20% অর্থাৎ জানি 20% সমান 1/5। যেহেতু লাভ হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কি করবো? যোগ করে দেবো। অর্থাৎ 5-এর উপরে সে 1 টাকা লাভ করবো, অর্থাৎ 6 টাকাতে কত টাকা পাচ্ছি? অর্থাৎ 560/4 ইন্টু 6 এর মান কত? 4 দিয়ে কাটবো 140, 6 হচ্ছে 840 টাকা। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। চলে আসবে পরবর্তী প্রশ্নে। দেখো আবার ত্রিকোণমিতির অঙ্ক আছে, সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটার মান কত? আচ্ছা এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে হাইপোটেনাস। সাইন থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এবং ট্যান থিটার সমান পারপেন্ডিকুলার আপন বেস, অর্থাৎ লম্ব বাই ভূমি। সাইন থিটা কত বলেছে? এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব হয়ে যাচ্ছে 3 এবং হাইপোটেনাস কত হচ্ছে 5। তাহলে সেক্ষেত্রে আমরা ভূমিটার মান বের করতে পারি। আমরা সকলেই জানি 3, 4, 5 টিপলেট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ভূমি হচ্ছে আমাদের 4। ট্যান থিটার মান কত চেয়েছে আমাদের? ট্যান থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব কত হচ্ছে 3 এবং ভূমি কত হচ্ছে 4। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত? অপশন বি। চলে যাবে পরবর্তী প্রশ্নে। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1, তবে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা 10 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 3:1, এবং বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? 7:3। পিতা এবং পুত্রের মধ্যে বয়সের গ্যাপ সবসময় সমান থাকা দরকার। আজ থেকে 10 বছর হোক বা 15 বছর হোক বা অথবা 20 বছর হোক, তাদের মধ্যবর্তী বয়সের গ্যাপ সবসময় সমানই হয়। 10 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের মধ্যে গ্যাপ কত ছিল? 2 বছর। এবং বর্তমানে পিতা ও পুত্রের বয়সের মধ্যে গ্যাপ কত আছে? 4 বছর। এক্ষেত্রে আমরা কি করতে হবে? গ্যাপটাকে সমান করতে হবে। গ্যাপ সমান করতে কি করতে হবে? উপরে 2 দিয়ে আমরা 4টাকে কাটবো, কত পাচ্ছি? 2। এই 2 দিয়ে উপরে সংখ্যাটাকে গুণ করতে হবে। কত হচ্ছে? 3 2 6, 2 1 2, এবং এই সংখ্যা দিয়ে নিচের সংখ্যাটাতে গুণ করতে হবে। 7 7 এবং 3 3। দেখো এক্ষেত্রে দেখো আমাদের বয়সের গ্যাপ উভয় ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। এবার যে কোনো আমরা একটা মান ধরবো। পিতার বয়স আগে কত ছিল? 6 বছর, বর্তমানে বয়স কত হচ্ছে? 7 বছর। অর্থাৎ কত বছর বাড়ছে? 1 বছর বাড়ছে। বাট অঙ্কের ভাষায় কত আছে? 10 বছর। অর্থাৎ আমরা বলতে পারি 1 মানই 10। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত অনুপাত কত ছিল? 7, অর্থাৎ 7 গুণ 10 করলে হচ্ছে 70। অর্থাৎ পিতার বর্তমান বয়স 70 বছর। অপশন এ আর রাইট। পরের প্রশ্নটা গড়ের অঙ্ক আছে। প্রথম 25 স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 25 স্বাভাবিক সংখ্যার গড় অর্থাৎ 1 2 3 এরকম করতে 25 নম্বর পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? যখন সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ সমান থাকে তখন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? গড়টা পেয়ে যাই। তো প্রথম সংখ্যা কত? দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ সমান, এর মধ্যে গ্যাপ 1, এর মধ্যে গ্যাপ 1 এবং পরবর্তী সংখ্যার মধ্যে গ্যাপ 1। যখনই গ্যাপ সমান থাকে তখন প্রথম সংখ্যা সাথে শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 25, একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 26 বিয়োগ 2 সমান 13। প্রথম 25 স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 13। চলে আসবে পরবর্তী প্রশ্নে। 350 মিটার লম্বা একটি ট্রেন 250 মিটার লম্বা একটি সেতুকে 20 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? 350 মিটার
যোগ 250 মিটার, টোটাল একে 20 ভাগ করে দেবো আমরা। 350 মিটার 250 মিটার যোগ করলে হচ্ছে 600 মিটার, 20 ভাগ করলে হচ্ছে আমাদের 30 মিটার, অর্থাৎ 30 মিটার প্রতি সেকেন্ড। চলে যাবে পরবর্তী প্রশ্ন। এটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 10 এবং 15 মিনিটে জল পূর্ণ হয়। দুটি নল একসাথে খুললে কতক্ষণে জল পূর্ণ হবে? এ সমান সমান যদি 10 হয় তাহলে বি সমান সমান 15, অর্থাৎ প্রথম নলটি দিয়ে 10 মিনিটে জল পূর্ণ হচ্ছিল এবং দ্বিতীয় নলটি দিয়ে 15 মিনিটে জল পূর্ণ হচ্ছিল। অর্থাৎ দুটি নল যদি আমরা একসাথে খুলে দিই তখন সেক্ষেত্রে কতক্ষণে জল পূর্ণটা হবে? অর্থাৎ এক্ষেত্রে যখন দুজন থাকবে তখন এ গুণ বি এবং এ প্লাস বি, এর মান হচ্ছে 10 গুণ 15, 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, অর্থাৎ দুটি নল একসাথে খুলে দিলে 6 মিনিটে জলপূর্ণ হয়ে যায়। চলে যাবে পরবর্তী প্রশ্নে। এখন বলছে 5 জন বালকের গড় বয়স 12 বছর, নতুন একজন আসায় গড় বয়স 1 বছর বেড়ে গেল, তখন নতুন বালকের বয়স কত হচ্ছে? 5 জন বালকের গড় বয়স কত হচ্ছে? 12, অর্থাৎ সবাইকে ধরে নিচ্ছি সবার বয়সে হচ্ছে আমাদের 12 বছর করে। নতুন একজন আসছে যার ফলে সবার গড় বছর কি হচ্ছে? 1 বছর করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 6 নম্বর জন আসছে তার জন্য বাদ বাকি যে 5 জন আছে এবং সাথে নিজেরও গড় বয়স 1 করে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা ধরতে পারি যে 6 নম্বর যে মানুষটা আছে বা বালকটা আছে তার বয়স হচ্ছে 12। তাহলে তো ওর যদি বয়স 12 হতো তাহলে সবার গড় বয়স সেম থাকতো, 12 থাকতো, কিন্তু ও আসার জন্য এই 6 জন মানুষের মধ্যে প্রত্যেকের গড় বয়স কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মোট কত বৃদ্ধি পাচ্ছে? আরো 6 বৃদ্ধি পাচ্ছে। তাহলে ও তো আগে 12 ছিল, সাথে ও আসার জন্য আরো 6 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ টোটাল হচ্ছে নতুন বালকের বয়স হচ্ছে আমাদের 18। চলে আসবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে এক্স প্লাস 1x যদি 5 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? আচ্ছা, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এক্স দিয়ে আমরা এক্স কাটতে পারছি। এক্স প্লাস 1x স্কোয়ারের মান কত ছিল? 5, অর্থাৎ 5 এর স্কোয়ার মাইনাস 2, 5 এর স্কোয়ার কত হয়? 25, সেটা 2 বিয়োগ কত হচ্ছে? 23। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন সেই সংখ্যাটাকে স্কোয়ার করে দিয়ে তার থেকে 2 বিয়োগ করে দেবে তোমরা, অর্থাৎ 5 ছিল, 5 এর স্কোয়ার বিয়োগ 2 হয়ে যাচ্ছে আমাদের 23। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। বলেছে 0.09 এর বর্গমূল কত? যখন এই ধরনের প্রশ্ন থাকবে দেখো তোমরা 9 বর্গমূল সবাই জানো যে 9 বর্গমূল কত হয়? 3 হয়। বাট যখনই পয়েন্ট দিয়ে দেবে অর্থাৎ পয়েন্টের আগে শূন্য দেবে তখন তোমাদের হয়ে যাচ্ছে সমস্যা। এক্ষেত্রে দেখো পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের? পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 1। অর্থাৎ পয়েন্টের পরে এখানে কত সংখ্যা থাকবে? যখন আমরা স্কোয়ার রুটটাকে তুলবো তখন পয়েন্টের পরে থাকবে আমাদের একটা সংখ্যা, অর্থাৎ 0 0 এবং 9টা কার স্কোয়ার? 3 এর স্কোয়ার, অর্থাৎ 0.3। যেহেতু রুটের মধ্যে দুটো সংখ্যা ছিল, যখন আমরা রুটে ভাঙবো তখন তার হাফ হয়ে যাবে, অর্থাৎ দুটোকে হাফ হয়ে গেলে কত হচ্ছে আমাদের? একটা সংখ্যা 0.3। তা যদি আমরা বলি 0.00036 এটার বর্গমূল কত হচ্ছে, তখন সেখানে দেখো কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা, অর্থাৎ রুটের মধ্যে টোটাল 6টা সংখ্যা আছে। রুট থেকে যখন বাইরে বেরোয় তখন পয়েন্টের পরে কটা সংখ্যা থাকবে? 3টে সংখ্যা থাকবে। 36 কার রুট হয়? 6 রুট আমরা জানি। পয়েন্টের পরে কটা সংখ্যা থাকবে বলেছিলাম? 3টে সংখ্যা, তাহলে এর আগে আমরা 2টো শূন্য দিয়ে দেবো, অর্থাৎ বোঝা গেল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, রাইট আনসার। চলে যাবো পরবর্তী প্রশ্নে। এটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ বৃদ্ধি হবে? যখন এই ধরনের প্রশ্ন থাকে তখন আয়তন বৃদ্ধি পেলে তার সেই সংখ্যাটাকে কিউব বের করে নেবে, এবং যখন ক্ষেত্রফল বলবে সেই সংখ্যাটা স্কোয়ার বের করে নেবে। দ্বিগুণ বলেছে এবং আয়তন বলতে হলে 2 এর কিউব হচ্ছে 8, অর্থাৎ সংখ্যাটি কত গুণ বৃদ্ধি হবে? 8 গুণ বৃদ্ধি হবে। চলে যাবে পরবর্তী প্রশ্নে। দেখো 72 কিলোমিটার প্রতি ঘন্টা বা 1 কিলোমিটার পার সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। আমরা জানি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হলে সেই সংখ্যাটিকে 5/18 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 18 দিয়ে গুণ ভাগ করা হচ্ছে 4, অর্থাৎ 4 5 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 72 কিলোমিটার প্রতি ঘন্টা সমানই হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে আসবে পরবর্তী প্রশ্নে।
একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য 105 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? আচ্ছা, বৃত্তের পরিধি সূত্র কি আছে? 2 পাই এবং ব্যাসার্ধকে দুটো ব্যাসার্ধ মিলে কি হয় আমাদের ব্যাস হয়, অর্থাৎ একটা ব্যাসার্ধ যদি আর হয় তখন ব্যাস কত হচ্ছে আমাদের 2r, অর্থাৎ পরিধি হচ্ছে 2 পাই r এবং ব্যাস হচ্ছে 2r। এদের পার্থক্য কত হচ্ছে আমাদের 105। দেখো এক্ষেত্রে আমরা 2r কমন নিতে পারি, তবে পড়ে থাকছে আমাদের পাই মাইনাস 1। 2r সমান সমান পায়ের মান কত হয়? 22/7 মাইনাস 1। 2r সমান সমান যদি লসাগু করি তাহলে কত হচ্ছে আমাদের? 22-7/7 সমান সমান কত হচ্ছে আমাদের? 105। অর্থাৎ 2r সমান সমান 15/7 সমান সমান 105। 2rটাকে আমরা এপাশে রেখে দেবো এবং সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাব। 105 গুণ 7/15। 15 কাটলে কত হচ্ছে আমাদের? 7। 2r সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 49 এবং r সমান সমান হয়ে যাচ্ছে 49/2, অর্থাৎ 24.5। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। যখন এই ধরনের প্রশ্ন থাকবে বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য এত, তখন সেই সংখ্যাটাকে তোমরা শর্টকাট অঙ্ক আছে সেই সংখ্যাটাকে 7/30 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, তখন দেখো ডাইরেক্ট ব্যাসার্ধ বেরিয়ে যাচ্ছে। ব্যাসার্ধ কত হচ্ছে দেখো? 15 কাটলে হচ্ছে আমাদের 7-15 105, 15 কাটলে হচ্ছে 2, অর্থাৎ 49/2, অর্থাৎ 24.5। যদি আমাদের ব্যাসার্ধ চাই তখন সেক্ষেত্রে 7/30 দিয়ে গুণ করে দাও, আর যদি আমাদের ব্যাস চাই তখন সেটাকে 7/15 দিয়ে গুণ করে দাও, তখন দেখো সংখ্যাটি ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে, তখন এত বড় করে আর ক্যালকুলেশন করার দরকার থাকছে না। চলে যাবে পরবর্তী প্রশ্নে। 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 3, 4, 5 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হয় সেটাকে আমরা বের করে নেবো, অর্থাৎ 3, 4, 5 লসাগু বের করে নেবো। 3, 4, 5 এলসিএম হচ্ছে 60। 60 তো 3, 4, 5 উভয় দ্বারা বিভাজ্য, কিন্তু 60 তো পূর্ণবর্গ সংখ্যা না। আমাকে কি চেয়েছে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা থেকে সেই সংখ্যাটিকে আমরা উৎপাদ থেকে ভাগ করবো। 2 দিয়ে ভাঙালে হচ্ছে 30, 2 দিয়ে ভাঙালে হচ্ছে আমাদের 15, দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 5। আমরা জানি যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হলে সেই সংখ্যাটিকে দুবার থাকা লাগবে, অর্থাৎ দেখো এখানে 2 দুবার রয়েছে, কিন্তু দেখো 3 একবার রয়েছে এবং 5 একবার রয়েছে, অর্থাৎ সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে গেলে এখন একটা 3 লাগবে এবং এখন একটা 5 লাগবে। যেহেতু তোমার চেয়েছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাই 60-এর সাথে আমি যদি আরেকটা 3 গুণ করতাম এবং আরেকটা 5 গুণ করতাম, তাহলে আমাদের দেখো সেই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? আমাদের পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে 60-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 180 এবং 180-র সাথে 5 গুণ করলে হচ্ছে আমাদের 900, অর্থাৎ 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে আমাদের 900, অপশন এ। চলে যাবে পরবর্তী প্রশ্নে। দুটি ঘড়ির দামের অনুপাত 16:23। প্রথমটির দাম 10% বাড়িয়ে দ্বিতীয়টির দাম 477 টাকা বাড়ালে অনুপাত কত হচ্ছে আমাদের? 11:20। তবে চেয়েছে আমাদের প্রথম ঘড়ির প্রাথমিক দাম কত ছিল। আচ্ছা দেখো, অনুপাত মানে আমরা কি জানি? দুটি সংখ্যা কাটাকুটি করে সেটা ছোট হয়েছে, অর্থাৎ ঘড়ির দামের অনুপাত কত? 16:23। মানে এক্ষেত্রে 10% হিসাবে সুবিধার্থে আমরা ঘড়ির আগের দাম কত ছিল 160 ধরতে পারি। প্রথম ঘরের দাম যদি 160 টাকা, দ্বিতীয় ঘরের দাম কত হবে? 230 টাকা। প্রথম ঘড়িটার দাম 10% বাড়িয়েছে, অর্থাৎ 160-এর 10% কত হয়? 16 হয়, অর্থাৎ 160-এর সে 16 টাকা বাড়িয়েছে, অর্থাৎ 176 টাকা হয়েছে। দেখো এই 176-এর মানে কিন্তু দেখো আমাদের বলে দিয়েছিল 11, অর্থাৎ আমরা বলতে পারি 11-এর মানে 176, অর্থাৎ 16 গুণ যাচ্ছে। তাহলে 20-এর মান কত হবে? 20 সাথে আমরা 16 গুণ করে দেবো, তাহলে 320 হচ্ছে। দেখো 230 থেকে আমি কত টাকা বাড়াচ্ছি? পরবর্তী ক্ষেত্রে 90 টাকা বাড়াচ্ছি, কিন্তু পরীক্ষাতে কি বলে দিয়েছে? 477 টাকা, অর্থাৎ 90-এর মানে আমরা বলতে পারি 477 টাকা। তবে 1-এর মান কত হচ্ছে? 477/90। এবার কার মান বের করতে হয়? প্রাথমিক দাম। প্রাথমিক দাম আমরা কত ধরেছিলাম? 160 টাকা ধরেছিলাম, অর্থাৎ 160-এর মান কত? 0 দিয়ে 0 কাটো, 9 দিয়ে কাটলে হচ্ছে
5 নং 45, 2 27, 3 নং 27, অর্থাৎ হচ্ছে 53 গুণ 16। দেখো তিনের সাথে 6 গুণ করলে কত হচ্ছে আমাদের শেষের সংখ্যা হয় 8, অর্থাৎ 8 দিয়ে আমাদের একটা সংখ্যা যাচ্ছে শেষে, অপশন এ আর রাইট। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন। দেখো 10% এবং 20% দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? অর্থাৎ যখন -10 -20, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, a গুণ b অর্থাৎ বাই 100, শূন্য দিয়ে শূন্য কাটো, শূন্য দিয়ে শূন্য কাটো, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, কিন্তু যে সংখ্যাটা থাকে আমাদের মাইনাসে থাকছে, অর্থাৎ -30 প্লাস 2, মাইনাসে প্লাসে হয় মাইনাস, অর্থাৎ -28, অর্থাৎ 28% হচ্ছে আমাদের ছাড়। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আচ্ছা ধরে নিচ্ছি এরকম একটা আমাদের কোণ আছে, এই কোণটার মান কত? 144। সরল রেখার টোটাল মান কত হয়? 180 ডিগ্রি, অর্থাৎ এই টোটালটার মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি, যার মধ্যে এই টিস্কুনির মান যদি 144 ডিগ্রি হয়, তাহলে বাদ বাকি মানটা কত হচ্ছে আমাদের? 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে সেটা আমাদের বহিঃকোণ হয়ে যাচ্ছে। 180 থেকে 144 বাদ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা বহিঃকোণটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 36 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান কত আমাদের? 36 ডিগ্রি। অর্থাৎ বাহুর সংখ্যা কত যদি চাই, তখন সেটাকে 360 দিয়ে ভাগ করে দেবো। বাহুর সংখ্যা সব ক্ষেত্রে সমান হয়, বহিঃকোণ আর বাহুকোণ সবসময় সমান, অর্থাৎ 360 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, অর্থাৎ বাহুর সংখ্যা হয়ে যাবে আমাদের 10। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। একটা অনুপাতের অঙ্ক দিয়েছে, a/b 2:3 এবং b/c 4:5, এবিসির মান কত? দ নিয়মে করে দেবে। 4 দুগুণে হচ্ছে 8, বি এর মান 3 4 12 এবং সি এর মান হচ্ছে 3 5 15, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসবে পরবর্তী প্রশ্নে। দেখো বলছে একটি সংখ্যার 3 5 অংশের মান 60 হলে সংখ্যাটি কত? অর্থাৎ 3 5 অংশের মান কত? 60। 3 সাথে কত গুণ হচ্ছে? এটা 20, অর্থাৎ সংখ্যা যদি চেয়েছে আমাদের 5 সাথে আমরা 20 গুণ করে দেবো, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে আমাদের 5 × 100। চলে যাবে পরবর্তী প্রশ্ন। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা সুদে আসলে 1210 টাকা হবে? আমরা এখান থেকে কি করবো? 1100 টাকার 5% কত সেটাকে আমরা বের করে নেবো। 1100 টাকার 5% হচ্ছে আমাদের 5 11 55 টাকা, এবং কত টাকা সুদ আছে আমরা সেটা বের করে নিতে পারি। সুদ আসলে কত টাকা হচ্ছে? 1210 টাকা, এবং আমাদের আসল মূলধন কত টাকা ছিল? 1100 টাকা। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি? 110 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 110 টাকাটা আমাদের সুদ হয়েছে। এক বছর যদি 55 টাকা হয়, তখন সেটা 110 টাকাতে কত বছর সময় লাগবে? 110 কে আমরা 55 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 2, অর্থাৎ বার্ষিক 5% হারে 2 বছরে 1100 টাকা সুদে আসলে 1210 টাকা। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখো একটা সরলীকরণ দিয়েছে, √/625 বাই 11 গুণ 14 বাই √/25 গুণ 11 বাই √/196। 625 কার স্কোয়ার, দেখো 25 এর স্কোয়ার বাই 11 14, 25 কার রুট, দেখো 5 এর রুট এবং 11, 196 কার স্কোয়ার, দেখো 14 এর স্কোয়ার। 14 দিয়ে 14 কাটবে, 11 দিয়ে 11 কাটবে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখো আমার একটা সময় কাজের অঙ্ক দিয়েছে, 5টি লাঙল 12 দিনে 80 বিঘা জমি চাষ করতে পারে, তবে 6টি লাঙল কত দিনে 120 বিঘা জমি চাষ করতে পারে? সময় কাজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2, অর্থাৎ 5টি লাঙল 12 দিনে 80 বিঘা জমি চাষ করতে পারছে, 6টি লাঙল কত দিনে 120 বিঘা জমি চাষ করতে পারবে? 6 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো 40, 40 দিয়ে কাটবো 3, কোনাকুনি গুণ হচ্ছে, অর্থাৎ 5 গুণ 3 অর্থাৎ 15 দিনে, অর্থাৎ 6টি লাঙল 15 দিনে 120 বিঘা জমি চাষ করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে আসবো আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্নে। অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 45 এবং বিয়োগফল যদি 5 হয়, তবে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? যোগফল
45 এবং বিয়োগফল কত বলেছে 5। কিন্তু যদি 2 তে ভাগ করে দিই আমরা, কত হচ্ছে যোগফল প্লাস বিয়োগফলকে 2 তে ভাগ করে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাই, অর্থাৎ 50/2 হচ্ছে 25। যোগফলের মধ্যে দুটি সংখ্যার যোগফল কত? 45। একটি সংখ্যা যদি 25 হয় তবে অপর সংখ্যাটি কত হচ্ছে? 45 কে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 20। একটি সংখ্যা হয়ে যাচ্ছে 25 এবং অপর সংখ্যাটি হয়ে যাচ্ছে 20। মানে 25-এর স্কোয়ার কত হয়? চেয়েছে আমাদের সংখ্যা দুটোর বর্গের পার্থক্য কত, অর্থাৎ 25-এর স্কোয়ার কত হয়? 625 এবং 20-এর স্কোয়ার কত হয়? 400। সংখ্যা দুটোর পার্থক্য কত? বিয়োগ করলে কত হচ্ছে? 225। তোমরা এক্ষেত্রে দেখো অন্য যদি পদ্ধতিতে করতে চাও তো সেটাও করতে পারো। সংখ্যাটার বর্গের পার্থক্য যে অর্থাৎ 25-এর স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলতে পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো সেখানে দেখো 25 সাথে 20 যোগ করলে কত হচ্ছে? 45 গুণ 25 সাথে 20 বিয়োগ করলে কত হচ্ছে? 5। দেখো সংখ্যা দুটি গুণ করলে হচ্ছে 225। তাহলে দেখো আমাদের যোগফল যেটাকে দিয়েছিল দেখো পরবর্তীতে সেটাই দেখো বেরিয়েছে, এবং যেটা বিয়োগফল বলে এসে দেখো সেটা আমাদের গুণ করতে হচ্ছে। অর্থাৎ যখন এই ধরনের অঙ্ক থাকে তখন তোমরা কি করে দেবে? সাথে সাথে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফল গুণ করে দাও, সাথে সাথে অঙ্ক বেরিয়ে যাবে। তখন এত প্রসেসর করা লাগবে না। অর্থাৎ সংখ্যা দুটির যোগফল কত ছিল? 45 এবং বিয়োগফল কত ছিল আমাদের 5, অর্থাৎ গুণফল কত হচ্ছে? 225। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তো এই ছিল আজকে আমাদের স্পেশাল 30টি ম্যাটার সেট। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কোনো প্রশ্ন নিয়ে যদি ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের পরবর্তী ক্লাসের আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। এছাড়া আজকের ক্লাসের সম্পূর্ণ পিডিএফ পেতে অবশ্যই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল স্মার্ট ক্লাস কোচিং, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ স্মার্টলি করুন এবং ক্র্যাক করুন আপনার লক্ষ্য। ধন্যবাদ।